আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা এলিমেন্টরের লেআউট সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব এলিমেন্টরের গ্লোবাল স্টাইলিং, যাকে আমরা বলে থাকি ডিফল্ট অথবা সাইট কিট। তো ফার্স্টে আমাদের আগে বুঝতে হবে যে এলিমেন্টরের গ্লোবাল স্টাইলিং আসলে কি এবং এইটা একটা এলিমেন্টর বেসড ওয়েবসাইটের মধ্যে কিভাবে কাজ করে। তো এটার বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য আমরা গুগলে এসে আমাদের সেই রেফারেন্স ওয়েবসাইটটাকে একবার ওপেন করব। তো এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে একটা লোগো রয়েছে এবং এই লোগোর কিন্তু একটা স্পেসিফিক কালার রয়েছে, যাকে আমরা কালার কোড দিয়ে কিন্তু ডিফাইন করতে পারি। ওকে, এবং আমরা কিন্তু এইটাও দেখতে পারতেছি যে লোগোর মধ্যে যে কালারটা রয়েছে সেই রিলেটেড কালার কিন্তু আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে। আমরা যদি একটু হেডারের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু লোগো রিলেটেড কালার, অথবা আমরা যখন এই আইটেমগুলোকে হোভার করতেছি অথবা আমরা যখন এই বাটনের দিকে তাকাচ্ছি বা সার্চ বারের দিকে তাকাচ্ছি, আমরা কিন্তু কালারগুলো দেখতে পারবো। অথবা আমরা যদি আরও একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবো বিভিন্ন সেকশনের মধ্যেও কিন্তু যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু, অথবা এই যে এগুলোর মধ্যে কিন্তু লোগো রিলেটেড বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয়েছে। ওকে, তো এইটাকে আমরা বলতে পারি একটা ওয়েবসাইটের মেইন কালার অথবা প্রাইমারি কালার। তো লোগোর মধ্যে কিন্তু সিঙ্গেল কালার নাও থাকতে পারে, লোগোর মধ্যে কিন্তু মাল্টিপল কালার থাকতে পারে, অথবা ক্লায়েন্ট কিন্তু আপনাকে মাল্টিপল কালার কোড বা কালারের কথা বলে দিতে পারে। তো এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে শুধুমাত্র একটা কালার থাকবে এটা কিন্তু এরকম না, আমাদের ওয়েবসাইটে কিন্তু এক বা একাধিক কালার থাকতে পারে। আমরা আরেকটু যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা বাটন রয়েছে, যেই বাটনের কালারটা হচ্ছে একটু খয়েরি টাইপের, ডার্ক চকলেট একটা কালার, রাইট? এরপর আমরা যদি এই টেক্সটের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এখানেও সেই কালারটা আমরা ইউজ করেছি, অথবা আমরা যদি হেডিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু সেই ডার্ক চকলেট কালারটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু প্রপার ব্ল্যাক না। এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু এক বা একাধিক কালার থাকতে পারে, একটা কালার থাকবে প্রাইমারি যেটা হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হবে বিভিন্ন প্লেসে, এবং আরেকটা সেকেন্ডারি কালার থাকতে পারে। এই ওয়েবসাইটের জন্য আমরা সেকেন্ডারি কালারটাকে ধরে নিলাম, এই চকলেট কালারটা। ওকে, তো এইভাবে কিন্তু এক বা একাধিক আরও অনেকগুলো কালার আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবো। ওকে, তো এটা ছিল একটা কনসেপ্ট। এখন আরেকটা কনসেপ্টে আসি। সাপোজ ধরেন আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু অনেকগুলো হেডিং ইউজ করা হয়েছে, মানে H1 থেকে H6 পর্যন্ত যে টাইটেলগুলো হয়। ওকে, তো এইটা একটা টাইটেল। আবার আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, দেখেন এখানে একটা টাইটেল বা হেডিং ট্যাগ রয়েছে, আবার এখানে একটা রয়েছে, আবার এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো আপনারা যদি একটু ভালোভাবে সেটাকে ফলো করেন বা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা হেডিংয়ের বা প্রত্যেকটা হেডিং ট্যাগের যে স্টাইলিংটা রয়েছে সেটা কিন্তু কাইন্ড অফ সেম। মানে তারা কিন্তু সেম ফন্ট ফ্যামিলি ইউজ করেছে, সেম ফন্ট ওয়েট ইউজ করেছে, সেম কালারও ইউজ করেছে, শুধুমাত্র প্লেস ভেদে অথবা জায়গা ভেদে কিন্তু সেগুলো শুধুমাত্র একটু সাইজ পরিবর্তন হয়েছে, আর কিন্তু তেমন কোনো চেঞ্জেস আমরা দেখতে পারতেছি না। অথবা আমরা যদি আমাদের এই ওয়েবসাইটের প্যারাগ্রাফ টেক্সটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটে যতগুলো প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে সবগুলো টেক্সটের কিন্তু কালার, সাইজ, ওয়েট, স্টাইল সব কিছু কিন্তু সেম টু সেম। অথবা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ম্যাক্সিমাম বাটনগুলো কিন্তু সেম স্টাইলে, দেখেন আপনি এখানে দেখেন সবগুলো বাটন কিন্তু সেম স্টাইলে। ওকে, এই যে আমরা যদি আরেকটু অন্য কোনো একটা, এই যে দেখেন সবগুলো বাটন কিন্তু সেম স্টাইলে। এবং লাস্টলি আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা যদি আমাদের পুরো স্ক্রিন হয়ে থাকে আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের যেই কন্টেন্টটা সেই কন্টেন্টটা কিন্তু এই সাইজের বরাবর শো করতেছে, তার মানে এখানে কিন্তু একটা নির্দিষ্ট উইডথটাও আছে। ওকে, তো এখন আমরা বুঝি যে গ্লোবাল স্টাইলিং বা সাইট কিট এটার কাজ কি। তো দেখেন আমরা কিন্তু অ্যাটলিস্ট এইটুক বুঝলাম যে আমাদের ওয়েবসাইটে কিন্তু একাধিক কালার ইউজ হতে পারে, একাধিক হেডিং ইউজ হতে পারে, একাধিক প্যারাগ্রাফ ইউজ করা যেতে পারে, একাধিক বাটন ইউজ হতে পারে, তাই না? এখন এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের প্যানেল। নর্মালি আমরা যখন উইজেটগুলোর কাজ করি, সাপোজ ধরেন আমি এখন আমাদের পেজটাকে ডিজাইন করব, এখন এই সেকশনের জন্য আমার একটা হেডিং লাগবে, এই সেকশনের জন্য আমার একটা বাটন লাগবে, এই সেকশনের জন্য আমার আরেকটা টেক্সট এডিটর লাগবে। ওকে, তো এখানে আমি কাস্টমাইজ করলাম, কোনো সমস্যা নাই। এরপর আমার পরবর্তী পেজে অথবা অন্য আরেকটা পেজে, সাপোজ ধরেন আমার অ্যাবাউট আস পেজ, তাই না? অ্যাবাউট আস পেজে গিয়ে আমার সেম হেডিং লাগবে, সেম কাইন্ড অফ প্যারাগ্রাফ লাগবে,
অথবা আমরা বিভিন্ন জায়গায় কিন্তু হেডিং বা প্যারাগ্রাফ ইউজ করব। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যখন সাইট কিট ইউজ করব না অথবা গ্লোবাল স্টাইলিংয়ে কোনো কিছু করব না, এর মানে হচ্ছে আমরা যখন স্পেসিফিক কোনো একটা টাইপোগ্রাফি দিব বা স্পেসিফিক কোনো একটা কালার দিব বা স্পেসিফিক কোনো একটা স্টাইলিং দিব, এটা কিন্তু আমাকে আমি যতবার এই উইজেটগুলোকে ইউজ করব আমাকে কিন্তু ততবার সেগুলোকে নতুন করে কাস্টমাইজ করতে হবে, নতুন করে ফন্ট ফ্যামিলি দিতে হবে, নতুন করে কালার দিতে হবে, সব কিছু কিন্তু বারে বারে দিতে হবে। বাট এই জিনিসটা কিন্তু একটা বোরিং একটা জিনিস এবং সবসময় কিন্তু আপনি বারে বারে এই জিনিসগুলো দিতে পারবেন না। তো গ্লোবাল স্টাইলিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যেই প্রাইমারি কালার রয়েছে, সেকেন্ডারি কালার রয়েছে, সেগুলো আমরা সেখানে সেভ করে রাখতে পারবো এবং আমরা বলে দিতে পারবো যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো হেডিং রয়েছে H1 থেকে H6 পর্যন্ত, সেইটার ফন্ট সাইজ কি হবে, ফন্ট কালার কি হবে, ফন্ট ওয়েট কত হবে এবং ফন্ট ফ্যামিলি কি হবে, যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটে যতবার যেইখানে খুশি সেইখানে যেই হেডিং ইউজ করি না কেন সেটা যেন সেই স্টাইলে পায়। মানে আমাকে যেন নতুন করে টাইপোগ্রাফি সেট করতে না হয়, নতুন করে যাতে আমার কালার সেট করতে না হয়, সেটা যাতে অটোমেটিক্যালি প্রত্যেকটা পেজে আমি যেইখানে ইউজ করি না কেন সেইখানেই যাতে সেইটা পেয়ে যায়। তো এই জন্য আমরা গ্লোবাল স্টাইলিংটাকে ইউজ করি আমাদের সময় বাঁচানোর জন্য এবং আমাদের ওয়েবসাইটটাকে প্রফেশনাল করার জন্য। ওকে, এখন ধরেন গ্লোবাল স্টাইলের মধ্যে আমরা আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট রয়েছে সেই টেক্সটের মধ্যে আমরা একটা কালার সেট করলাম, সাপোজ ধরেন রেড, এবং সেখানে আমি একটা ফন্ট ফ্যামিলি দিলাম মনসেরাত এবং সেটার কালার দিলাম হচ্ছে কালার তো বললাম রেড, এবং আমি ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল। তো যেহেতু আমরা গ্লোবাল স্টাইলিং অথবা সাইট কিটের মধ্যে এই প্যারাগ্রাফের একটা আমরা কাস্টমাইজেশন আগে থেকে সেভ করে রাখলাম, এর মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যত খুশি ততবার বা যে পেজে আমরা এই প্যারাগ্রাফ টেক্সটকে ইউজ করব সেটা কিন্তু লাল কালারের শো করবে, ফন্ট ফ্যামিলি কিন্তু মনসেরাত শো করবে এবং ফন্ট যেই সাইজটা রয়েছে সেটা কিন্তু 16 পিক্সেল শো করবে। ওকে, এবং লাস্টলি আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাপোজ ধরেন এই বাটনের কথা। ওকে, এখন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে বিভিন্ন বাটন আমাদের ইউজ করা লাগতে পারে, তাই না? আমি যদি অন্য কোনো একটা পেজে যাই আমরা দেখতে পারবো এই পেজের মধ্যেও কিন্তু আমাদের অনেক বাটন রয়েছে। এখন প্রত্যেকটা পেজে যখন আমি এখান থেকে যে বাটনগুলোকে টেনে এনে ছাড়বো, আমাকে কিন্তু প্রত্যেকবার এটার মধ্যে কালার দিতে হবে, সাইজ দিতে হবে, প্যাডিং দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই না? বাট আমরা যদি গ্লোবাল স্টাইলিং থেকে বাটনের একটা স্টাইল আমি সেভ করে রাখি এরকম, তাহলে আমি আমার ওয়েবসাইটে যত বাটনই ইউজ করি না কেন সবগুলো বাটন কিন্তু বাই ডিফল্ট এইরকমই শো করবে, যেইটা আমাদের এখানে বাই ডিফল্ট এইরকম শো করতেছে। ওকে, এই স্টাইলও কিন্তু গ্লোবাল স্টাইল থেকে আসতেছে, বাট এটা একদম ডিফল্ট, আমরা এগুলোকেই কাস্টমাইজেশন করব। কোথা থেকে করতে হয় কি করতে হয় সেগুলো আমরা দেখে নেব। আবার আমাদের এই যে ওয়েবসাইটের যেই উইডটার রয়েছে সেটাও কিন্তু আমরা গ্লোবাল স্টাইলিং থেকে কন্ট্রোল করতে পারবো। এই ছাড়া আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। আমি জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম বেসিক, যে গ্লোবাল স্টাইলিং কি, এটা আসলে কিভাবে কাজ করে। আই হোপ আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখি গ্লোবাল স্টাইলিং কোথা থেকে কাজ করে। তা আমি এটাকে কাটবো, কাটার পর পাবলিশ করব, এবং আমাদের এখানে কোনো কাজ নাই, বা এখান থেকেও করতে পারতাম। আমি দুইটা জায়গা থেকে গ্লোবাল স্টাইলের কাজটা করতে পারি। সাপোজ আমি আমাদের ড্যাশবোর্ডটাতে একবার ফেরত যাব। ওকে, এখানে টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। টেমপ্লেট কি, টেমপ্লেটের কাজ কি, এটা আমরা পরবর্তীতে দেখে নেব। আমি জাস্ট এখানে সেভ টেমপ্লেট অপশনটাতে একবার যাচ্ছি। যাওয়ার পর আমরা যদি অল অপশনটাতে ক্লিক করি, আমরা শুধুমাত্র এখানে একটা টেমপ্লেট দেখতে পারবো যেটার নাম হচ্ছে ডিফল্ট কিট। এটাকে আমরা সাইট কিট বলতে পারি, এটাকে আমরা সরি গ্লোবাল স্টাইলিংও বলতে পারি। এইটার মাধ্যমে, এই টেমপ্লেটে যা দেওয়া আছে সেইটার মাধ্যমে আমাদের যে পুরা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু স্টাইলিংগুলো পাস হয়। ওকে, বা স্টাইলিংগুলো সেট আপ হয়। ওকে, তো এখানে দেখেন আমাদের অথর কাজী তালাত এখানে রেট দেওয়া আছে। যাই হোক, আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে ক্লিক করতে পারি, অথবা আমরা হোম পেজে যাওয়ার পর এই যে এখানে সাইট সেটিং নামে একটা অপশন রয়েছে, যে দেখেন আমি আপনাকে মার্ক করে দেখাই, সেম জায়গা, দুইটাই সেম জিনিস। ওকে, এই যে গিয়ারের মতো একটা আইকন রয়েছে, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন আপনি কিন্তু সাইট সেটিংসে চলে যাবেন, এই যে এইটা। অথবা আমি যদি এখান থেকে যাই আপনি কিন্তু সেম অপশনটা এখান থেকেও পেয়ে যাবেন। ওকে, সো এখানে আপনি যেই অপশনগুলো কাজ করবেন বা যেই কাস্টমাইজেশনগুলো করবেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিবে। ওকে, তো আমি এখান থেকেই করতেছি। তো দেখেন এখানে কি কি রয়েছে, আমরা সব কিছু ওয়ান বাই ওয়ান দেখব।
এখানে দেখেন গ্লোবাল কালার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এক বা একাধিক কালার থাকতে পারে, আমরা কিন্তু অলরেডি জানি। তো আমরা যদি গ্লোবাল কালার অপশনটাতে ক্লিক করি, দেখেন এখানে প্রাইমারি কালার দেওয়া আছে, সেকেন্ডারি কালার দেওয়া আছে, টেক্সটের কালার দেওয়া আছে, অ্যাসেন্ট নামে একটা কালার রয়েছে। সাপোজ আমি আমাদের সেই ওয়েবসাইটটা থেকেই কিছু কালার কপি করে নিয়ে আসি, ওকে, যেহেতু আমাদের কাছে কোনো কালার নাই। অথবা আমি অন্য আরেকটা ওয়েবসাইটেও যেতে পারি। আচ্ছা, আমরা যেহেতু এটা দিয়েই কাজ করতেছি, আমরা এটার কাজই দেখি। তো আমি একটা কালার কোড বা কালার পিকার নিয়ে আসি, যাতে করে আমি কালারগুলোকে কপি করতে পারি। এটা হচ্ছে আমার সেই পিক্সি নামে সফটওয়্যার। আমরা জাস্ট এখানে করে এটাকে কপি করে নেব। ওকে, আমি এই কালারটাকে কপি করেছি। জাস্ট আমরা প্রাইমারি কালারে এসে এটাকে পেস্ট করব। দেখেন আমাদের কিন্তু কালারটা পেস্ট হয়ে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই কালারটা আমাদের ওয়েবসাইটের প্রাইমারি কালার, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, তাই না? এরপর আমাদের একটা সেকেন্ডারি কালার লাগবে। সেকেন্ডারি কালারটাকে আমরা এই যে বাটনের কালারটাকে নিতে পারি। যেহেতু আমাদের বাটনটাকে টাচ করার সাথে সাথে সেটা হোভার হয়ে অন্য কালার চলে যাচ্ছে, সো ওই কালারটা নেওয়ার জন্য আমি জাস্ট একটা ইনস্পেক্ট করে আমাদের সেই কালারটাকে দেখি এখান থেকে ধরতে পারি কিনা। ওকে, সো এটা হচ্ছে আমাদের বাটন। কই কালার কই? এই যে এখান থেকে আমরা কালারটা নিতে পারবো। এই যে এই কালারটা আমরা নিয়ে নেই, দেখি এটা না কোনটা, এখানে তো অনেকগুলো কালার রয়েছে। এই যে এটা মেবি, হ্যাঁ এটা। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সেকেন্ডারি কালার। তারপর আমাদের এখানে একটা টেক্সটের অপশন রয়েছে, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে টেক্সটগুলো রয়েছে, মানে এই যে এগুলোর কালার কি হবে। একটা মিনিট। ওকে, তো তার মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে যতগুলো প্যারাগ্রাফ টেক্সট থাকবে, সেই টেক্সটের যে কালারটা হবে সেই কালারগুলো কিন্তু আমরা এই যে টেক্সট কালারের মধ্যে সেট আপ করতে পারি। সাপোজ আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখি এটার মধ্যে আমাদের কি কালার রয়েছে, আমরা সেই কালারটাকে দেখি। এই যে এটা হচ্ছে আমাদের সেই কালারটাকে আমি এই কালার আর এই কালার কাইন্ড অফ সেম, আমি এখান থেকে আরেকটু লাইট কালার ইউজ করব। সাপোজ আমি এখান থেকে এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা এখান থেকে আরেকটু এই টাইপের কালার নেই। ওকে, এই যে এটা নিলাম কফি কালার, একটা হচ্ছে ডার্ক চকলেট এবং আরেকটা হচ্ছে কফি। তো এসেন্ট কালার আমাদের ওয়েবসাইটে যদি আরও কোনো কালার থাকে সেটা কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারবো। দেখি আমাদের এই ওয়েবসাইটে আরও কোনো কালার নেওয়া হয়েছে কি না, যদি নেওয়া হয় তাহলে আমরা সেটা কিন্তু ইউজ করতে পারবো। ওকে, না আমি দেখতে পারতেছি না আর কোনো কালার নেওয়া আছে। আমরা এই যে এই ফুটারের কালারটাকে জাস্ট নিয়ে নেই। ওকে, এটা মেবি আর একটু ডার্ক অরেঞ্জ। ওকে, তো দেখেন এলিমেন্টরের মাধ্যমে আমরা কিন্তু গ্লোবাল কালারের মধ্যে প্রাইমারি কালার সেট করতে পারলাম আমাদের ওয়েবসাইটের। তারপর হচ্ছে সেকেন্ডারি কালার সেট করতে পারলাম, টেক্সট কালার সেট করতে পারলাম, অ্যাসেন্ট কালার সেট করতে পারলাম, মানে টোটাল 4টা কালার সেট করতে পারলাম। তো আমরা কিন্তু চাইলে আরও কালার সেট করতে পারবো। যেমন আমরা যদি অ্যাড কালার অপশনটাতে ক্লিক করি, আমি একটু পানি খেয়ে আসি বিকজ আমার অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। ওকে, তো আমরা কিন্তু চাইলে আরও অনেকগুলো কাস্টম কালার আমাদের এই গ্লোবাল কিটের মধ্যে সেট আপ করতে পারবো। যেমন এখানে কিন্তু কাস্টম কালারের অপশন রয়েছে। সাপোজ ধরেন আমরা এখান থেকে ব্ল্যাক নিব, ব্ল্যাকের কালার কোডটা দিয়ে দিই। যদি আমাদের ওয়েবসাইটে কোনো জায়গায় ব্ল্যাক নেওয়ার দরকার হয় আমরা কিন্তু ইউজ করতে পারবো। সাপোজ আমরা এখান থেকে হোয়াইট নিলাম। ওকে, হোয়াইটের জন্য আমরা এই কালারটা নিব, একদম #FFF। তারপর আমরা সাপোজ ধরেন একটা আম, কোন টাইপের কালার নিতে পারি, সাপোজ ধরেন এই যে এই কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, সো এটাকে আমরা কপি করব, এটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করব এবং এটার জন্য আমরা লিখতে পারি কি বলে বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো বিজি কালার। তো এই সেম ওয়ে ইউজ করে কিন্তু আপনি গ্লোবাল স্টাইলিংয়ের মধ্যে অনেকগুলো কালার দিতে পারবেন। আর আমাদের সিস্টেম কালারের মধ্যে 4টা কালার রয়েছে এবং কাস্টম কালারের মধ্যে কিন্তু আপনি সেম ওয়েতে আনলিমিটেড কালার ইউজ করতে পারবেন। তো ইউজ করার পর আপনি জাস্ট এখানে সেভ চেঞ্জেস করবেন এবং এটা কিভাবে কাজ করে আমরা কিছুক্ষণ পরে দেখব। তো এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। এখন জাস্ট আপনি এই যে আবার ব্যাক অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনি আবার ব্যাকে চলে যাবেন। ওকে, তো এরপর আমাদের এখানে গ্লোবাল ফন্টস রয়েছে। আমরা যদি এই অপশনটাতে যাই, দেখেন এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের সমস্ত ফন্টগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, তো আমাদের প্রাইমারি ফন্টটা কি হবে? তো আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা যদি নোটিস করি, আমাদের যে মেইন প্রাইমারি ফন্ট সেটা হচ্ছে এইটা। দেখি এই ফন্টটা কি ফন্ট ইউজ করা হয়েছে, এটার নাম হচ্ছে ইবি গ্র্যান্ডমন্ট। ওকে, সো আমরা যদি এখানে ইবি লিখে সার্চ করি, ইবি এই যে এটা, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রাইমারি কালার। এবং সেকেন্ডারি কালার, এটা দেখি সেকেন্ডারি কালার হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে প্যারাগ্রাফ টেক্সট রয়েছে সেটার জন্য যে কালার, এটা হচ্ছে ওয়ার্ক সেন্স। ওকে, তো আমি সেকেন্ডারি কালার হিসাবে ওয়ার্ক সেন্স দিলাম, ওয়ার্ক সেন্স। তারপর হচ্ছে আমাদের টেক্সটের কালারও ওয়ার্ক সেন্স, যেহেতু আমাদের ওয়েবসাইটে যতগুলো টেক্সট রয়েছে সবগুলোর কালার হচ্ছে
ওয়ার্কসেন্স, ওকে ওয়ার্কসেন্স। এবং আমাদের যে অ্যাসেন্ট রয়েছে, আমাদের লিঙ্ক হিসাবে আমরা এখানে কি কালারটা ইউজ করেছি, আমরা দেখি কি ফন্ট এটা, এটা হচ্ছে এটা ওয়ার্কসেন্স। তো সব জায়গায় ওয়ার্কসেন্স, দেখি এই জায়গায় কি, এটার মধ্যে এই যে বাটনে কি করা হয়েছে, এটা ওয়ার্কসেন্স। এবং লাস্টলি আমরা যদি এখানে দেখি, এটা ওয়ার্কসেন্স। ওকে, সো আমি ওয়ার্কসেন্স নিয়ে রাখলাম, অথবা আমি এখান থেকে ল্যাটো বা অন্য কিছু নিয়ে রাখলাম যদি আমাদের ওয়েবসাইটে দুইটার বেশি ফন্ট নেওয়ার দরকার হয়। তো দেখেন আমি কিন্তু প্রাইমারি, তারপর সেকেন্ডারি, টেক্সট, অ্যাসেন্ট, এখানে কিন্তু আমি জাস্ট ফ্রন্ট ফ্যামিলিগুলোকে দিলাম, বাট এখানে কিন্তু আমি কোনো স্টাইলিং করি নাই। আমি এখানে কোনো ফন্ট সাইজ দেই নাই, ওয়েট দেই নাই, ট্রান্সফর্ম দেই নাই, স্টাইল দেই নাই, ডেকোরেশন দেই নাই, বাট আমরা এগুলো দিব। কীভাবে দিব আমরা সেগুলো আসতেছি। ওকে, এবং হচ্ছে ফল ব্যাক ফন্ট ফ্যামিলি, যদি আমাদের কোনো কারণে এই ফন্ট কাজ না করে, তাহলে এই যে স্যান্স সেরিফ যেই অপশনটা রয়েছে সেই অনুযায়ী আমাদের সেই ফন্টটা আমাদের সামনে শো করবে বা কাজ করবে। ওকে, তো আমরা কিন্তু গ্লোবাল সেটিংসের মধ্যে সিস্টেম ফন্টগুলোকে সেট আপ করলাম। ওকে, কোন টাইপের ফন্ট থাকবে এর দ্বারা বোঝা যায় যে আমাদের ওয়েবসাইটে টোটাল কয়টা ফন্ট রয়েছে, সেই ফন্টগুলোর নাম কি। এরপর আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এই যে টাইপোগ্রাফি যে নামে অপশনটা রয়েছে, সেই অপশনটাই হচ্ছে মেইন অপশন, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যতগুলো আইটেম রয়েছে বা যতগুলো টেক্সট রয়েছে সেই রিলেটেড কন্টেন্টগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো আমরা টাইপোগ্রাফি অপশনটাতে যাব। যাওয়ার পর এই যে দেখেন এখানে ফার্স্টে বডি নামে একটা অপশন পাবেন। তো বডির টেক্সট কালার কি, তো এখন আমি আপনাকে বোঝাই যে কালারটা আসলে কিভাবে কাজ করে। জাস্ট আপনি এই যে ইন্টারনেটের মতো যে গোল চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু আপনার সামনে কালারগুলোকে এইভাবে দেখতে পারবেন। সো ইচ টাইম আপনাকে কিন্তু কালারগুলোকে কপি করে কাজ করতে হবে না, আপনি কিন্তু এখান থেকেই কালারগুলোকে পেয়ে যাবেন। তো টেক্সট হিসাবে আমরা এই কালারটাকে সেট আপ করেছিলাম, রাইট? তো আমরা জাস্ট টেক্সটকে টেক্সট কালারটা দিয়ে দিব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সটকে সিলেক্ট করব, যেহেতু টেক্সটের মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়ার্কসেন্স। এবং জাস্ট আমরা এখান থেকে 16 পিক্সেল করে দিব। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা যে জায়গায় আমরা ইউজ করি না কেন 16 পিক্সেল কাজ করবে। ওয়েট হচ্ছে 400, ট্রান্সফর্ম দিলাম, ডেকোরেশন ঠিক আছে, লাইন হাইট আমরা এখান থেকে, আচ্ছা এটা আমরা এখান থেকে ইএমএ গিয়ে এটাকে আমরা কত করে দিতে পারি, সাপোজ 1.5 করে রাখলাম, 1.5। এবং লেটার স্পেসিং আমি একটু বাড়াই দিই, ওকে, অথবা এটা থাকুক। ওকে, তো এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যতবার আমরা প্যারাগ্রাফ টেক্সটকে ইউজ করব ততবারই কিন্তু ওয়ার্ড সেন্স হবে অটোমেটিক্যালি। আমাদের নতুন করে টাইপোগ্রাফিকে চেঞ্জ করতে হবে না। সাইজ কিন্তু 16 পিক্সেল হবে, ওয়েট কিন্তু 400 হবে এবং এই কালার হবে। এবং এখানে আরেকটা অপশন রয়েছে প্যারাগ্রাফ স্পেসিং, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি একাধিক প্যারাগ্রাফ থাকে, সাপোজ এই যে এখানে কিন্তু একসাথে দুইটা প্যারাগ্রাফ রয়েছে, তাই না? তো এই টাইপের ক্ষেত্রে আমাদের একটা প্যারাগ্রাফের নিচে নিচে কতটুকু জায়গা হবে সেটা কিন্তু আমরা প্যারাগ্রাফ স্পেসিং দিয়ে বোঝাতে পারি। সাপোজ আমি এখানে 10 করে রাখলাম, যে একটা প্যারাগ্রাফের নিচে সর্বোচ্চ 10 পিক্সেল একটা গ্যাপ থাকবে। এরপর আরেকটা অপশন রয়েছে লিঙ্ক। তো লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে আমাদের বাটনের ফন্ট হতে পারে, তারপরে এই যে এটাকে আমরা লিঙ্ক আপ বলতে পারি, যে মেনু আইটেম। তারপর আমরা যদি নিচের দিকে যাই, অথবা আমরা যদি কোনো একটা টেক্সটকে লিঙ্ক আপ করি, অথবা আমরা যদি নিচের দিকে যাই, আমরা কিন্তু এখানে অনেকগুলো লিঙ্ক আপের অপশন পাবো। ওকে, এই যে এগুলোকে লিঙ্ক বলা হয়। তো লিঙ্কের জন্য আমাদের কালার কি হবে? তো আমি এখান থেকে কালারটাও টেক্সটের কালার করে দিলাম, এবং এখান থেকে আমরা ডিফল্ট না দিয়ে আমরা এখান থেকে এটা টেক্সটও করে দিলাম। ওকে, সো এখানে আমরা ওয়ার্ক সেন্স দিলাম 16। ওকে, 16 হয়ে গেছে, দেখছেন 16 হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ওয়েট করে দিলাম। ওকে, সো আর কোনো কিছু করার দরকার নাই। তার মানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের নর্মাল কালার কি হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো, এবং সেটা টাইপোগ্রাফি কি হবে সেটাও কিন্তু আমরা ডিফাইন করে দিলাম। এবং আমরা যখন এখানে হোভার করব, সাপোজ যে কোনো একটা লিঙ্কের মধ্যে হোভার করব, তখন কি কালার হবে, সাপোজ আমি এখান থেকে প্রাইমারি কালারটাকে সিলেক্ট করে দিলাম, যাতে করে লিঙ্কের মধ্যে প্রথমে কালার থাকে এইটা, এবং হোভার করলে এই কালার হয়। এখন আসি হেডিং ট্যাগে। তো এখানে H1 থেকে H6 পর্যন্ত অপশন রয়েছে, আমরা প্রত্যেকটার মধ্যে সেম কালার দিই। সাপোজ H1 এর জন্য সেকেন্ডারি, H2 এর জন্য সেকেন্ডারি, H3 এর জন্য সেকেন্ডারি, H4 এর জন্য সেকেন্ডারি। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যতবার H1 বা H2 থেকে H6 পর্যন্ত আমরা যতবার ইউজ করব ততবার সেগুলোর কালার কিন্তু অটোমেটিক্যালি এই কালার নিয়ে নেবে। এবং আমরা যদি H1 এ যাই, আমরা যাওয়ার পর এখান থেকে এটাকে ইবি গ্র্যান্টেড, অথবা আমরা প্রাইমারি কালারটাকে ডিফাইন করতে পারি। এবং এখন আমরা এখান থেকে কিন্তু আলাদাভাবে করে দিতে পারবো, কি বলে, সাইজ দিতে পারবো। সাপোজ আমরা যতবার H1 ইউজ করব, সাপোজ H1 এর জন্য আমাদের টাইটেলটা বড় হওয়া লাগবে, তাই না? সো সাপোজ এটা H1, এটার 65 পিক্সেল। ওকে, তো আমরা এখানে 60 পিক্সেল দিলাম। দেখি এটার ফন্ট ওয়েটটা কত ছিল, 600। ওকে, থাকুক।
তো তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যতবার H1 ট্যাগকে ইউজ করব ততবার সেটার ফন্ট ফ্যামিলি ইবি গ্রান্টেড হয়ে যাবে এবং 60 পিক্সেল হয়ে যাবে, ওয়েট 600 হয়ে যাবে। ওকে, আমরা আর কোনো কিছু দেখলাম না। সেই ওয়েতে আমরা H2 করে নেই। সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমি ওইভাবে করলাম না, আমি এখান থেকে এইভাবে করে নিচ্ছি। ইবি গ্র্যান্ড মন্ট হবে, তারপরে এটার সাইজ হবে সাপোজ ধরেন 55। ওকে, এটা আমরা 600 করে দিতে পারি। H2 কিন্তু অনেক বেশি ইউজ হয়। ওকে, আমরা সেইভাবে করে নেই। সাপোজ এটাতে আমরা দিব হচ্ছে 45 এবং এখানেও আমরা দিতে পারি 600। H4 এর জন্য ইবি এখানে আমরা দিতে পারি 30, এখানে আমরা দিব 500। H5 বা এভাবেও দিতে পারি আমরা, এই যে প্রাইমারি কালার, তারপরে হচ্ছে ইবি গ্র্যান্ড মন নিয়ে নিবে, এখান থেকে আমরা 500 করলাম, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি 25। এবং H6 এর জন্য আমরা সেম ওয়েতে ইউজ করতে পারি প্রাইমারি, এবং এটা হবে হচ্ছে 500 এবং এটা হচ্ছে 25। ওকে, আমরা কিন্তু কাস্টমাইজ করে নিলাম। ওকে, এখন আমরা যদি আবার ব্যাক অপশনটাতে যাই, এখানে কিন্তু শুধু এরকম হবে তা না, আমি যদি একটু রিলোড করি, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, এই যে এটা হচ্ছে গ্লোবাল স্টাইলিং। এখন আমি যদি গ্লোবাল ফন্টে যাই, ফন্টে না, আমি ছিলাম হচ্ছে টাইপোগ্রাফিতে। তো টাইপোগ্রাফিতে গেলাম, এখানে কিন্তু আমরা এখানে প্যারাগ্রাফের একটা সাইজ দিয়েছি, অথবা এখানে আমি যদি H1-এ যাই, আমরা কিন্তু H1-এর একটা সাইজ দিয়েছি। সো এটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমরা চেঞ্জও করতে পারবো যে কোনো কিছু। সাপোজ আমি ধরেন এখানে ট্যাবলেট ভার্সনে গেলাম, ট্যাবলেট ভার্সনে যাওয়ার ফলে আমাদের ওয়েবসাইটে যতগুলো H1 ট্যাগ ইউজ করা হবে, সেইটা যেটা 60 পিক্সেল বা 65 পিক্সেল ছিল ডেস্কটপ ভার্সনে, সেটা ট্যাবলেট ভার্সনে হয়ে যাবে 45 পিক্সেল। আবার সেটা মোবাইল ভার্সনে হয়ে যাবে অটোমেটিক্যালি সাপোজ ধরেন 30 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা রেসপন্সিভনেসের জন্য যতটুকু সাইজ হবে সেটা কিন্তু আমরা ডিভাইস ওয়াইজ আমরা প্রত্যেকটা হেডিং ট্যাগের জন্য দিয়ে দিতে পারবো। আবার আপনি যদি চান যে প্যারাগ্রাফ টেক্সট, মানে আপনার ওয়েবসাইটে যতগুলো বডি টেক্সট রয়েছে সেগুলো মোবাইল ডিভাইসে 15 পিক্সেল শো করুক, মানে একটু ছোট আকারে শো করুক, আপনি কিন্তু সেটাও এখান থেকে করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনি গ্লোবাল স্টাইলিংটা করতে পারবেন। আমরা দেখলাম হচ্ছে কালার এবং ফন্টের জন্য। এরপর আসি আর কি কি রয়েছে। এখানে রয়েছে বাটন। তার মানে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো বাটন রয়েছে। একটা বাটন যখন আমরা এখানে সেট আপ করবো, সেই বাটনের ডিফল্ট স্টাইলটা কি হবে, মানে প্রত্যেকটা বাটন কিভাবে শো করবে। সাপোজ আমি এখান থেকে টাইপোগ্রাফিতে ওয়ার্ক সেন্স ছিল, তাই না? সো আমি এখান থেকে ওয়ার্ক সেন্স করে রাখলাম। সাইজ সাপোজ ধরেন 15, ওয়েট হচ্ছে 500, ট্রান্সফর্ম আপার কেস, আর কোনো কিছু করার দরকার নাই। এবং আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে এইটা একটা কালার নেই এবং এখান থেকে এইটা আরেকটা কালার নিতে পারি। ওকে, তো এখান থেকে এটা কালারটা না, না হলে আমরা একটা কালারই নেই। হ্যাঁ, এই যে এই কালারটাই নেই, এবং আমাদের কালারটা হবে হচ্ছে সাদা। এবং আমরা যখন হোভার করব তখন আমাদের একটা গ্রেডিয়েন্ট নিতে পারি। আমরা এখান থেকে এটা নিলাম এবং এখান থেকে এইটা নিলাম। ওকে, এবং এটা আমি 90 ডিগ্রি করে রাখলাম এবং এটা আমি সাদা করলাম। ওকে, তার মানে হচ্ছে নর্মাল অবস্থায় আমাদের যেই কি বলে বাটনটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার এইটা এবং টেক্সট কালার এইটা, এবং আমরা যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্টের কালার হবে এই দুইটা, এবং সাদা হবে হচ্ছে কালার। ওকে, তারপরে বর্ডার টাইপ, আমরা বর্ডার টাইপ দিতে পারবো। বর্ডার রেডিয়াস সাপোজ ধরেন আমি এখানে 20 পিক্সেল বা 0 আমি করে রাখলাম, বর্ডার রেডিয়াস লাগবে না। প্যাডিং সাপোজ ধরেন আমি উপরে দিচ্ছি 12, নিচে দিচ্ছি 12 এবং 40 দিয়ে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্লোবাল। আমি জাস্ট সেভ করলাম। এখন দেখি আর কি কি রয়েছে। ইমেজ অপশন রয়েছে, মানে হচ্ছে ইমেজ নর্মাল অবস্থায় কীরকম, হোভার অবস্থায় কীরকম। মানে নর্মালি আমরা যখন একটা ইমেজকে টেনে এনে ছাড়ি, আমরা যদি চাই যে প্রত্যেকটা ইমেজের মধ্যে একটা করে বর্ডার থাকবে, বর্ডার রেডিয়াস অটোমেটিক্যালি থাকবে, অপাসিটি থাকবে, বক্স শ্যাডো থাকবে, সিএসএস ফিল্টার থাকবে, আপনি কিন্তু গ্লোবালি সেগুলোকে করে রাখতে পারেন। আমি এটা পার্সোনালি ইউজ করি না। আপনি যদি চান আপনি এখানে জাস্ট 10 পিক্সেল বর্ডার রেডিয়াস করে রাখতে পারেন, বাট আমি এই অপশনটা তেমন একটা ইউজ করি না, কারণ আমি বিভিন্ন ইমেজ বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? তারপর আমি এখানে ফর্ম ফিল্ডে গেলাম। ফর্ম তো আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমি আপনাকে জাস্ট একটা জিনিস বুঝায় রাখি, সেটা হচ্ছে সাপোজ আমরা কন্টাকাস পেজটাতে যাই, এটা একটা ফন্ট, তাই না? এটাকে বলা হয় হচ্ছে ফন্টের লেবেল। এটার ভিতরে যা থাকতো এটা হচ্ছে ফন্টের প্লেস হোল্ডার, এবং এগুলোকে বলা হয় হচ্ছে ফন্টের জন্য ফিল্ড। তো এই যে ফন্টের যে ফর্মের যে ফিল্ডগুলো রয়েছে, অথবা আমি যদি অন্য কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ ধরেন অন্য একটা ওয়েবসাইটে যাই, কারণ এটার ফর্মটা দেখতে খুব একটা সুইটেবল লাগতেছে না। আমরা যদি কনটাকাস পেজে যাই, এই যে কই এটা একটা ফর্ম, তাই না?
তো এই ভিতর এই যে বক্সগুলো এগুলোকে ফর্মের জন্য ফিল্ড বলা হয়। তো এই যে ফিল্ডের মধ্যেও কিন্তু একটা মার্জিন প্যাডিং রয়েছে, ফিল্ডের ভিতরে একটা কালার রয়েছে, তারপরে ফিল্ডের যে টাইপোগ্রাফি রয়েছে সেটার একটা স্টাইলিং রয়েছে, এই যে আমাদের টেক্সট এরিয়ার জন্য একটা স্টাইলিং রয়েছে। তো এইগুলো আমরা এখান থেকে এই যে ফর্মের অপশন থেকে ডিফাইন করতে পারি, ফর্ম ফিল্ডস। ওকে, তো লেবেল মানে হচ্ছে এই যে এটা। তো লেবেলের কালার কি হবে, সাপোজ আমি এখান থেকে লেবেলের কালার দিয়ে রাখলাম হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি মানে হচ্ছে ওয়ার্ক সেন্স, এবং কালার হবে হচ্ছে এইটা। যখন আমরা ফর্ম দেখবো এখানে তখন আমরা এই জিনিসটা আরও বুঝে নিব। ওকে, সেকেন্ডারি করে রাখলাম। ফিল্ডের টাইপোগ্রাফি কি হবে, যদিও আমি দেখি না, এখান থেকে ফিল্ডের টাইপোগ্রাফি দিতে পারবেন। টেক্সট কালার কি হবে, অ্যাসেন্ট কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, মানে হচ্ছে এই যে কন্ট্যাক্ট ফর্মের এটার যেই ফিল্টার রয়েছে সেটার ফিল্টার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা। তো এখান থেকে কিন্তু আপনি সেইভাবে কাজগুলোকে করতে পারবেন। বক্স শ্যাডো মানে কি আপনি জানেন, বর্ডার টাইপ মানে হচ্ছে আমাদের এই যেই ফিল্ডগুলো রয়েছে সেটার মধ্যে যদি কোনো বর্ডার দিতে চান তাহলে আপনি সেই বর্ডারও দিতে পারবেন, বর্ডার রেডিয়াস করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে এটার ভিতরে যে প্যাডিংগুলো রয়েছে ভিতর থেকে উপরে নিচে ডানে বামে, সেই প্যাডিংটাও কিন্তু আপনি এখান থেকে সেমলি ডিফাইন করতে পারবেন। যখন আমরা কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম দেখব এরপর দেখার পর আপনি কিন্তু এই যে ইজিলি বুঝতে পারবেন যে আসলে এগুলোর কাজগুলো কি। ওকে, তো আমি সেভ চেঞ্জেস করে রাখলাম আপাতত। আমি এখান থেকে আরেকটা কাজ করে রাখতে পারি। সাপোজ ধরেন আমি উপরে দিলাম হচ্ছে 12, নিচে দিলাম হচ্ছে 12, যাতে ফিল্ডগুলো 12 উপরে নিচে শো করে, এবং হচ্ছে ডানে বামে 20 পিক্সেল থাকুক। বর্ডার রেডিয়াস আমি 0 করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি সাদা করে রাখলাম। ওকে, এবং টেক্সটের কালার আমি এখান থেকে এটা করে রাখলাম আপাতত। যখন আমরা ফর্ম দেখবো তখন আমরা বুঝে নেব নি আসলে এটার কাজ কি। এরপর আমরা যদি সাইট আইডেন্টিটিতে যাই, এটা হচ্ছে আমাদের সাইটের নেম, এটা হচ্ছে সাইটের ডিসক্রিপশন, সাইটের লোগো আমরা এখন পর্যন্ত সেট করি নাই, এবং এটা হচ্ছে সাইটের ফেভ আইকন। আমরা কিন্তু এটা বাইরে থেকেও করতে পারবো। আমরা যদি এখান থেকে সেটিংস থেকে জেনারেলে যাই, সেম অপশন জাস্ট এলিমেন্টরে আমরা আরেকবার দেখতে পারতেছি। জেনারেলে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকেই ওয়েবসাইটের ফেভ আইকন, ট্যাগলাইন, সাইট টাইটেল এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর লোগোও কিন্তু আমরা আমাদের থিমের অপশন থেকে অ্যাপিয়ারেন্স থেকে সাইট আইডেন্টিটিতে গেলে কিন্তু আমরা লোগোও চেঞ্জ করতে পারবো। আমরা কিন্তু অলরেডি জানি এই সম্পর্কে। এখন আসি ব্যাকগ্রাউন্ড। আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ রয়েছে এগুলো তো ব্ল্যাঙ্কলি সাদা শো করতেছে, তাই না? এখন আপনি যদি চান যে কোন একটা ওয়েবসাইটের জন্য স্পেসিফিক একটা কালার দিতে, কারণ কখনো কখনো হয় না, সাপোজ ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, ওয়েবসাইটটা হচ্ছে ডার্ক মোড, মানে হচ্ছে ওয়েবসাইটটা শুধুমাত্র আমি আপনাকে একটা ওয়েবসাইট শো করাই, সাপোজ NAI, এটা একটা ওয়েবসাইট। ওকে, এটা আমি অনেক আগে বিল্ড করছিলাম, এই যে দেখেন ডার্ক ভার্সনে। তো এই ওয়েবসাইটটা কিন্তু ডার্ক ভার্সনে, এখানে কিন্তু কোনো লাইটনেস নাই, তার মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু কালো, তাই না? তো এখন আপনি যদি এরকম করতে চান যে বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটটা একদম কালো কালারের শো করুক, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে কালো করে দিতে পারবেন। তার মানে আমাদের যে ওয়েবসাইটের পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে দেখেন কালো কালারে শো করতেছে। অথবা অন্য কোনো স্পেসিফিক কালার যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি ইজিলি দিতে পারবেন। অথবা এখানে শুধু তা না, আপনি কিন্তু চাইলে ইমেজও ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিতে পারবেন। আবার এখানে আরেকটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি চান মোবাইল ব্রাউজারের জন্য আপনার ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের জন্য কিন্তু এই গ্লোবাল স্টাইলটা ইউজ করে আপনি মোবাইল ডিভাইসের জন্য কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখান থেকে এটা করতে পারবেন। এরপর দেখি আর কি কি অপশন রয়েছে। লেআউট, এই যে দেখেন এখান থেকে আমাদের ওয়েবসাইটের যেই কন্টেন্টগুলো রয়েছে, আমরা যে কন্টেনার বা সেকশন যাই বলি না কেন সেটার যে নেই, সেটার মধ্য বরাবর যে আমাদের কন্টেন্টটা অবস্থান করে সেইটার উইথ কত। তো বাই ডিফল্ট এখানে 1140 দেওয়া আছে, মানে টোটাল 1170 নিবে, বিকজ আমরা তো জানি যে একটা সেকশনের মধ্যে কিন্তু 15 পিক্সেল করে চারপাশে একটা প্যাডিং দেয় কলামগুলোর মধ্যে। ওকে, তো এখানে আমি ধরে নিলাম 1170 আছে। আমি যদি চাই যে না আমি আরেকটু বাড়াবো, সাপোজ আমি 1200 পিক্সেল করলাম, তাহলে আমার যেই কন্টেনারটা হবে বা আমাদের যেই বক্সটা হবে সেটা কিন্তু 1200 পিক্সেল হয়ে যাবে। ওকে, কন্টেনারের আলাদা প্যাডিং দিতে চাইলে আপনি প্যাডিং দিতে পারবেন। গ্যাপ, এই যে দেখেন 20 পিক্সেল করে কিন্তু আমাদের গ্যাপ কলাম বা রোর মধ্যে কিন্তু নিয়ে নেয়। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি বাই ডিফল্ট এটা 20 পিক্সেল করে রাখা হয়েছে, এটাই স্ট্যান্ডার্ড, এটা এভাবেই থাকুক। ওকে, তার যদি আপনি চান এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তারপর পেজ টাইটেল সিলেক্টর, এখানে H1 দেওয়া আছে, এটা H1ই থাকুক। তারপরে হচ্ছে ডিফল্ট পেজ লেআউট। লেআউট মানে কিন্তু আমরা সবাই জানি এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ক্যানভাস, থিম মানে কি, এগুলো কিন্তু আমরা সবাই অলরেডি জানি। তো আপনি যদি চান যে যখন কোনো একটা পেজ ক্রিয়েট করা হবে সেটা বাই ডিফল্ট এলিমেন্টরের মাধ্যমে আমরা যেটাই করি না কেন, এডিট উইথ এলিমেন্টরে গেলে শুধুমাত্র সেটা ফুল উইথ আকারে শো করবে, অথবা আমাদের যে পুরা ওয়েবসাইটটা আছে সেটা এলিমেন্টর ক্যানভাসের মধ্যে আমরা বিল্ড করব, আপনি চাইলে কিন্তু সেটা করে রাখতে পারেন। আমরা যদি এখানে ক্যানভাস অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের কোনো পেজেই আর কোনো হেডার দেখা যাবে না বা ফুটারও দেখা যাবে না। আর আমরা যদি এলিমেন্টর ফুল উইথ দিয়ে রাখি তাহলে হচ্ছে আমাদের সব কিছু দেখা যাবে, বাট বাই ডিফল্ট যা আছে সেটা থাকুক আপাতত। ব্রেক পয়েন্টস মানে হচ্ছে এই যে রেসপন্সিভনেসের অপশন। বাই ডিফল্ট
এলিমেন্টরের মধ্যে আমরা 3টা মোড পাই যার মাধ্যমে আমরা রেসপন্সিভ করতে পারি। একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন এবং আরেকটা হচ্ছে ট্যাবলেট এবং আরেকটা হচ্ছে মোবাইল। তো যদি কোনো মিড রেঞ্জের ওয়েবসাইট অথবা 3 থেকে 4 বা 5 পেজের বেসিক বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3টা ডিভাইসের রেসপন্সিভ করলেই চলে। বাট ক্লায়েন্টের বাজেট যদি বেশি হয় অথবা আপনার ওয়েবসাইটটার কোয়ালিটি যদি অনেক হাই হয় বা ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে তার অনেকগুলো ডিভাইসের জন্য স্পেসিফিকভাবে তার রেসপন্সিভ মোড লাগবে, অথবা সে যদি ডিফাইন করে দেয় যে তার স্পেসিফিক একটা ডিভাইসের জন্য তার রেসপন্সিভ করা লাগবে, সেই ক্ষেত্রে আপনি যদি এই ব্রেক পয়েন্ট অপশনটাতে ক্লিক করেন, এখানে বাই ডিফল্ট মোবাইল এবং ট্যাবলেট সিলেক্ট করা থাকে এবং ম্যাক্সিমাম মানুষ এই 3টাই ইউজ করে। বাট আমি আপনাকে দেখাই দিতেছি যে কোথা থেকে আপনি আরও অনেকগুলো ডিভাইস আনতে পারবেন। সাপোজ আমি এখানে প্লাস অপশনটাতে ক্লিক করলাম, আমি মোবাইল ল্যান্ডস্কোপ নিলাম, তারপরে হচ্ছে ট্যাবলেট ল্যান্ডস্কোপ নিলাম, তারপরে হচ্ছে ল্যাপটপ নিলাম, মানে অনেকে তো ল্যাপটপেও করে তাই না, ওয়াইড স্ক্রিন নিলাম। ওয়াইড স্ক্রিনটা দরকার নাই, ওয়াইড স্ক্রিন অনেক বড় হয়ে যায়, মানে 2400 প্লাস। ওকে, মোবাইল ব্রেক পয়েন্টটা হচ্ছে 0 থেকে 767 পিক্সেল পর্যন্ত কাজ করে। মোবাইল ল্যান্ডস্কোপটা হচ্ছে 880 পর্যন্ত কাজ করে। ট্যাবলেটটা হচ্ছে 1024 পর্যন্ত কাজ করে, মানে যে 840 থেকে 1024 পর্যন্ত। তারপরে ট্যাবলেট ল্যান্ডস্কোপটা হচ্ছে 1024 থেকে 1200 পিক্সেল পর্যন্ত ওই রেসপন্সিভনেসগুলো কাজ করে। ল্যাপটপ হচ্ছে 1366 পর্যন্ত কাজ করে। ওয়াইড স্ক্রিন হচ্ছে 2400 প্লাস। অনেকের দরকার হয়, অনেক বড় বড় ওয়েবসাইট বা অনেক বড় স্ক্রিন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াইড স্ক্রিন দরকার হয়। তো আপনার যদি স্পেসিফিক ভার্সন লাগে অথবা আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা যাতে প্রত্যেকটা ডিভাইসে বা সকল ডিভাইসে যাতে খুব ভালোভাবে শো করে, সেক্ষেত্রে কিন্তু আপনি সবগুলোকে বা স্পেসিফিক কোনো কি বলে পিক্সেল ওয়াইজ কিন্তু আপনি কাজটা করতে পারেন। এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টাই দেওয়া আছে, আপনি আর কোনো অপশন ইউজ করতে পারবেন না। এরপরেও যদি ক্লায়েন্টের কোনো স্পেসিফিক ডিভাইস লাগে সেক্ষেত্রে কিন্তু কাস্টম মিডিয়া কুইরি সেই জিনিসটা ইউজ করে সিএসএস করে কিন্তু সেটাকে রেসপন্সিভ করতে হবে। এখানে আর কোনো অপশন নাই, বাট নর্মালি এই কয়েকটা ক্ষেত্রেই কাজ হয়ে যায়। দেখেন এখানে কিন্তু এখন রেসপন্সিভের অনেকগুলো অপশন আসছে, যেটা হচ্ছে আমাদের কি বলে ওয়াইড স্ক্রিন, এটা ডেস্কটপ, এটা ল্যাপটপ, এটা ট্যাবলেট, এটা ট্যাবলেট পোর্ট্রেট, এটা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কোপ, এটা আবার হচ্ছে মোবাইল। ওকে, তো এখানে কিন্তু অনেকগুলো ডিভাইস আমরা পেয়ে গেলাম। তো লেআউট, ওকে, এখানে আর কোনো কিছু নাই, ব্রেক পয়েন্টসে আর কোনো কিছু নাই। ওকে, তারপর লাইট বক্স, মানে আমাদের যে ইমেজগুলো রয়েছে বাই ডিফল্ট আমাদের ইমেজে লাইট বক্স থাকবে কি থাকবে না, ফুল স্ক্রিন হবে কি হবে না, লাইট বক্স মানে কি আপনারা সবাই জানেন, সেটা জুম হবে কি হবে না, শেয়ার হবে কি হবে না, টাইটেল থাকবে কি থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার, লাইট বক্সের ইউআই কালার, ইউআই হোভার কালার, টেক্সট কালার, টুলবার আইকন কালার, এগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এটা বাই ডিফল্ট যেটা যেরকম আছে সেরকমই থাকুক। আমরা ম্যাক্সিমাম টাইমে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ফর্ম ফিল্ডস, সাইট আইডেন্টিটিটা আমরা বাইরে থেকে ইউজ করতে পারি। আর হচ্ছে এই যে লেআউটে কিছু কাজ রয়েছে, জাস্ট আমরা এই কাজগুলো করি, তাছাড়া তেমন কোনো কিছু আমরা করি না ম্যাক্সিমাম টাইমে, মানে আমি করি না, অন্যরা করতে পারে। তারপরে পেজ ট্রানজেকশন, মানে হচ্ছে পেজের ট্রানজিশনটা কীরকম হবে। তো এখান থেকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। প্রিলোডার, আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রিলোডার দরকার হয়, প্রিলোডার মানে হচ্ছে যে যখন আমরা কোনো একটা পেজে যাই, যে লোডিং যে হচ্ছে, লোডিংয়ের টাইমটাতে আমাদের ওয়েবসাইটে হচ্ছে একটা ইফেক্ট শো করবে, তো এটাকে আমরা প্রিলোডার বলতে পারি। সাপোজ আমি আপনাকে বুঝাই প্রিলোডার মানে কি। আমি একটা থিমে যাই, অথবা আমি দেখি না, দেখি আমি আপনাকে বোঝাতে পারি নাকি। এই যে ঘুরতেছে একটা ওয়েবসাইটে যাওয়ার আগে, বা আমরা যদি অন্য একটা পেজে যাই দেখেন যে ঘুরতেছে, তো এটাকে বলা হয় হচ্ছে প্রিলোডার। তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রিলোডার রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা যে অ্যানিমেশন আকারে প্রিলোডার আনতে পারবো, তারপরে হচ্ছে আইকন দিতে পারবো প্রিলোডার হিসাবে, অথবা ইমেজ দিতে পারবো। সো আপনারা কিন্তু চাইলে প্রিলোডার ইউজ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কাস্টম সিএসএস, এখান থেকে আপনি কিন্তু কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি এলিমেন্টর প্রো ইউজ করে থাকেন আপনি প্রত্যেকটা উইজেটের জন্য বা প্রত্যেকটা কলামের জন্য আপনি কিন্তু কাস্টম সিএসএস এর অপশনটা পেয়ে যাবেন। অ্যাডিশনাল সিটিংস, আমরা যদি এখানে যাই তাহলে এটা এলিমেন্টরের সিটিংস মোডে নিয়ে যাবে, যেগুলো আমরা পরবর্তীতে দেখে নিব যে সিটিংস মোড মানে কি। তো এই হচ্ছে আমাদের গ্লোবাল স্টাইলিং। এখন আমরা যদি ক্রস অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা হোম পেজে চলে যেতে পারবো। এখন দেখি, আমরা ম্যাজিক দেখবো এখন। ওকে, জাস্ট আমি একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নিলাম। ওকে, এখন আসেন হেডিং এনে ছেড়ে দিলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, তাই না। এখন আমি এখান থেকে একটা কি বলে বাটন আনলাম। বাটনের কালারটা তো শো করতেছে না খুব ভালোভাবে, দেখি কালার এখান থেকে দেওয়া আছে, দাঁড়ান আমি একটা জিনিস, অ্যাকসেন্ট কালারটা মেবি আমাদের চেঞ্জ করতে হবে, এটার জন্য ইস্যু হচ্ছে, দাঁড়ান আমি 1 মিনিট ঠিক করে আসি।
গ্লোবাল ফন্টস ঠিক আছে, আমরা এখান থেকে গ্লোবাল কালারে গিয়ে এসএন কালারটাকে এই যে এই কালারটা করে দিয়ে আসি। তাহলে যে এসএনটার জন্য হয়তো কি হলো, একটু রিলোড দেই, মেবি আমাদের ব্রাউজারে কোনো একটা ইস্যু হয়েছে, আদারওয়াইজ এরকম হওয়ার কথা না। ওকে, আমরা যদি একটু সাইড কিট অপশনটাতে যাই, গ্লোবাল কালার, আমরা এই কালারটাকে অ্যাকসেন্ট কালার দেই, মেবি অ্যাকসেন্ট কালারটা বাটনের কালারে নিয়ে নিতে পারে। দাঁড়ান একটা মিনিট, দিয়ে রাখলাম, সেভ চেঞ্জেস। এরপর আমরা যদি বাটন অপশনটাতে আসি, এখান থেকে বাটন অপশনটা, ও এই যে দেখেন টপের মধ্যে আমি 124 ভুলে দিয়ে রাখছিলাম, এই জন্য শো করতেছে না। ওকে, হোভারে যাওয়ার পর এটা আমি এভাবে দিয়ে রাখলাম, সেভ চেঞ্জেস। এবং আমরা এখান থেকে টাইপোগ্রাফি তো সব কিছু ঠিকঠাক আছে, আমরা হচ্ছে গ্লোবাল কালার। ওকে, এখন দেখি। ওকে, আমি একটা কন্টেনার নিলাম, নেওয়ার পর হেডিং এনে ছাড়লাম, হেডিংটা এরকম শো করতেছে। তারপর আমরা যদি এখানে আসি, আমরা একটা টেক্সট এডিটর এনে ছাড়বো। এই যে দেখেন টেক্সট এডিটরের কালার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, আমাকে কিন্তু নতুন করে আর কালার দেওয়ার কোনো দরকার নাই। আমি যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু কাস্টম 16 পিক্সেল নেওয়া আছে। আমি যদি এখানে 16 পিক্সেল দিই, দেখেন সেম কাজ করবে। ওকে, কোনো চেঞ্জ নাই। আবার যদি 16 পিক্সেল কেটে দেই, সেটা কিন্তু সেমভাবেই কাজ করবে। আবার দেখেন এখানে কিন্তু ওয়ার্ক সেন্স অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমি যদি এখানে বাটন অপশনটাতে নিয়ে আসি, দেখেন আমাদের এখানে কিন্তু বাটন কাজ করতেছে, যদিও বাটনের আই হোপ বাটনে আমাদের যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটা আমরা একটু মিস্টেক করেছিলাম। আবার চাই, দেখছেন কি অবস্থা বাটন, এই যে দেখেন রাইটে আমি কোনো কিছু দেই নাই, 40। ওকে, এই যে দেখেন এখন কিন্তু ঠিকঠাক আসছে। এবং আমি যদি হোভারে যাই, আমাদের হোভারটার এখানে আমরা আরেকটা করতে পারি, এখান থেকে একটা কালার নিব, কপি করে এখানে অন্য একটা কালার দিই, যেহেতু এই কালারটাকে আমরা ডিলিট করে দিয়েছিলাম, আমি এখান থেকে একটা কালার নিয়ে আসলাম। ওকে, এই যে দেখেন এখন কাজ করতেছে। এখন আমরা জাস্ট কাটবো। ওকে, দেখেন এখন আমি যদি এখান থেকে H2, H3, H4 আমরা যাই না কেন, আমাদের যেই ইটা রয়েছে সেটা কিন্তু টাইপোগ্রাফিটা কিন্তু নিয়ে নিচ্ছে, বা ফন্ট ফ্যামিলিটা কিন্তু ইজিলি নিয়ে নিচ্ছে। ওকে, আবার আমরা যখন কোনো একটা বাটন কেটে নিয়ে আনবো, সেই বাটনটা কিন্তু নিয়ে নিবে। এবং এই যে আমাদের যে কন্টেনারের কিন্তু উইথটা কিন্তু এই যে 1200 পিক্সেল বাই ডিফল্ট দেওয়া আছে, তাই না? এবং আমরা যদি এখান থেকে আর কি করা হয়েছিল, বাটন দেখছি, কালার দেখছি। ওকে, সো সাপোজ ধরেন আপনি কোনো একটা এলিমেন্ট ইউজ করবেন, সাপোজ আমি এখান থেকে কোনটা আইকনে গেলাম, তাই না? এখন আইকনের কালার কিন্তু প্রাইমারি কালার হিসাবে নিয়ে নিয়েছে। এখন আমি যদি স্টাইল অপশনটাতে যাই, আমি যদি এখানে আইকনটাকে চেঞ্জ করতে চাই, আমাকে কিন্তু এখানে নতুন করে কালারগুলোকে সেট আপ করতে হবে না। আমি শুধুমাত্র এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যতগুলো কালার আমরা সেট আপ করেছিলাম সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো। জাস্ট আমি সেকেন্ডারি কালারটাতে যদি চুজ করি, তাহলে কিন্তু সেই কালারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো এইভাবে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে গ্লোবাল স্টাইলিং আমরা করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যাবতীয় যত কন্টেন্ট রয়েছে সেগুলোকে আমরা করতে পারি, কি বলে, কন্ট্রোল করতে পারি। ওকে, তো আমি এখানে পাবলিশ করবো। আমি জাস্ট একটা জিনিস দেখে নেই, যদিও সেটা সেটিংসের পর্বে দেখানোর কথা। সেটিংস, ওকে, এলিমেন্ট 24 ফন্টস, দেখি এখানে পেজ। ওকে, এই যে এখানে দেখেন কিছুক্ষণ আগে আমি কিন্তু এখানে একটা হেডিং দিয়েছিলাম, এবং আপনারা কিন্তু দেখেছিলেন যে সেই হেডিংয়ের কালারটা কিন্তু ছিল অরেঞ্জ, মানে প্রাইমারি কালার হিসাবে আসতেছিল, রাইট? বাট আমরা যদি এখানে সাইড সেটিংসে যাই, দেখাই আমি আপনাকে। সাইড সেটিংসে যাওয়ার পর আমি যদি টাইপোগ্রাফি অপশনটাতে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের H1 থেকে H6 পর্যন্ত সবগুলোর জন্য ডার্ক চকলেট দেওয়া। এখানে একটা অপশন রয়েছে ডিসেবল ডিফল্ট ফন্ট, ডিসেবল ডিফল্ট ফন্টস এবং ডিসেবল ডিফল্ট কালার। তো বাই ডিফল্ট এটা আনচেক অবস্থায় ছিল, দ্যাটস ওয়াই আমাদের যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের প্রাইমারি কালার থেকে অটোমেটিক্যালি আসতেছিল। আমরা যে কালারটা কাস্টমভাবে সেট আপ করেছিলাম সেই কালারটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। দেখেন এখন আমি যদি রিলোড করি, আমাদের যেই ইগুলো রয়েছে, আমাদের ফন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রাইমারি কালার থেকে আসতেছে। বাট আমি যদি এখানে টাইপোগ্রাফিতে যাই, দেখেন এগুলো কিন্তু চকলেট কালার। সো এই জিনিসটাকে ফিক্স করার জন্য দেখেন এখানে কি বলা আছে, ইন অর্ডার টু
theme style to affect all relevant element or elements, please disable default color and fonts from settings page। তো আমরা এখান থেকে সেটিংস পেজে আসলাম, সেটিংস পেজে আসার পর আমরা কিন্তু সেম পেজটা পাবো, জাস্ট এখানে আপনি সবসময় চেক করা থাকবেন যাতে করে আপনি যেই অপশন বা যেই কালার বা যেই কাস্টমাইজেশন পার্টগুলোকে আপনি গ্লোবাল স্টাইলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন সেগুলো যাতে পারফেক্টলি কাজ করে। এখন আমি যদি একটু রিলোড দিই তাহলে আমরা যেই সমস্ত এলিমেন্টের কাজ আমরা গ্লোবাল স্টাইলের মধ্যে করেছিলাম সেগুলো কিন্তু আমরা সেম ওয়েতে দেখতে পারবো। এখন আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই। সাপোজ আমি হেডিংয়ে গেলাম, H2, H3, H4, H5, H6 যাই করি না কেন আমাদের কিন্তু এটা আবার H1 করলে আবার বড় হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমাদের এইভাবে কাজ করে, আবার প্রত্যেকটা বাটনের জন্য কিন্তু আমাদের এইভাবে কাজ করতে হবে। ওকে, সো এগুলোকে কিন্তু নতুন করে আর টাইপোগ্রাফি বা স্টাইলিং করার দরকার নাই, আমরা ওয়েবসাইটের যে কোনো জায়গায় যে পেজে ইউজ করি না কেন এইভাবেই কিন্তু ইউজ হবে। ওকে, সো এই ছিল গ্লোবাল স্টাইলিং। নেক্সট পর্বে আমরা দেখবো এলিমেন্টরের কিছু সেটিংস পার্ট বা আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কিভাবে কাস্টম ফন্ট আপলোড করতে হয়। এরপর থেকে সরাসরি আমরা হেডার ফুটার বানানো দেখবো, ব্লগের কাজ দেখবো, লুপ বিল্ডার দেখবো, তারপরে আমরা সরাসরি একটা প্রজেক্টে চলে যাব। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।